বছরটা 2020 মানে 2020। এই বছরটাও শুরু হয়েছিল প্রত্যেক নতুন বছরের মতন, কিন্তু হঠাৎ 24শে মার্চ এই দিনটা আমাদের মনে একটা কালো দাগ কেটে গেছে। একটা স্যাড মেমোরেবল ডে। আমাদের জীবনে সেই প্রথমবার আসে লকডাউন শব্দটি, যেটি গোটা বিশ্বকে এক প্রকার থামিয়ে দিয়েছে বলা যায়, কারণ একটা ছোট ভাইরাস। নমস্কার, আমি মৌসুম। আজ আপনারা শুনছেন স্টোরিজ রোববারে প্রতনু চক্রবর্তীর লেখা লাভ ইন লকডাউন। এই গল্পটি নেওয়া হয়েছে প্রতিলিপি ওয়েবসাইট থেকে। আর বেশি ইন্ট্রো না দিয়ে চলুন শুরু করা যাক আজকের গল্প, লাভ ইন লকডাউন। রবিবার সন্ধ্যায় আলো ঝলমলে পার্ক স্ট্রিটের এক ক্যাফেতে বসে আছে সম্রাট। নভেম্বরের মাঝামাঝি সময়ে কলকাতার অল্প শীত থাকে, কিন্তু আজ বিকেলে এক পশলা বৃষ্টি হওয়ায় আবহাওয়া বেশ ঠান্ডা। সম্রাট ক্যাফেতে বসে ফোন ঘাঁটছে। ওয়েটার এসে একবার কি লাগবে জিজ্ঞাসা করে গেছে। সম্রাজ্ঞীর আসতে খানিক দেরি আছে। প্রায় 8 মাস পরে সম্রাজ্ঞীর সাথে প্রথম দেখা হবে ওর। এতদিনে শুধু ফোনের স্ক্রিনে দুজন দুজনকে দেখেছে। নিউ টেকনোর সিনিয়র ট্রেন্ড অ্যানালিস্ট সম্রাট মুখার্জির সাথে নেশন সফটের ডিজিটাল মার্কেটিং ম্যানেজার সম্রাজ্ঞী রায়ের পরিচয় খানিক কাকতালীয়ই বলা যায়। মাস 8 আগে নিউ টেকনোর বিজ্ঞাপন সংক্রান্ত একটা ভিডিও কনফারেন্সে দুজনের প্রথম আলাপ। সেখান থেকেই হোয়াটসঅ্যাপে পেশাগত কথাবার্তা, তারপর আস্তে আস্তে পেশাগত কথাবার্তা থেকে ব্যক্তিগত কথাবার্তা। পুরনো কথা ভেবে নিজের মনেই মুচকি হাসে সম্রাট। ইতিমধ্যে কাছের দরজা ঠেলে ক্যাফের ভেতরে প্রবেশ করে সম্রাট। সম্রাটের চোখ মোবাইলে। সম্রাজ্ঞী একটু এদিক ওদিক তাকিয়ে সম্রাটকে দেখতে পেয়ে এগিয়ে যায়। টেবিলের কাছে সম্রাট সম্রাজ্ঞীকে দেখে হেসে ওঠে। সম্রাজ্ঞী বসতে বসতে জিজ্ঞাসা করে, কতক্ষণ এসছো? এই আধ ঘন্টা হবে। ঘড়ির দিকে তাকিয়ে বলে সম্রাট। উফ, সরি, আসলে রাস্তায় যা জ্যাম কি বলবো। আজ রবিবার, মেট্রো কম, তাই আসতে একটু দেরি হলো। সরি গো। বলে সম্রাট। আরে না, ঠিক আছে। তা কি নেবে বলো? বলে সম্রাট মেনু কার্ডটা এগিয়ে দেয় সম্রাজ্ঞীর দিকে। মেনু কার্ডটা কিছুক্ষণ দেখে সম্রাটকে, তারপর বলে, আমার জন্য ক্যাফেচিনো আর চিকেন স্যান্ডউইচ। আর তুমি কি নেবে? ওই একই। বলে ওয়েটারকে ডেকে অর্ডার দেয় সম্রাট। ওয়েটার চলে যেতে সম্রাট বলে, তাহলে 8 মাস পর আমাদের প্রথম সাক্ষাৎ, কি তাই তো? বলতে পারো প্রথম চাক্ষুষ সাক্ষাৎ, কারণ মোবাইলে তো ম্যাক্সিমাম ভিডিও কলই হতো। তা যা বলেছ, সত্যি এই কটা মাস যে কি গেল সারা জীবন মনে থাকবে। মুচকি হেসে বলে সম্রাট। একদম, একটা ছোট্ট ভাইরাস, কিন্তু কি শক্তিশালী। বুদ্ধিমান মানব জাতিকে চরম শিক্ষা দিয়ে গেল। জানো তো, প্রথম যেদিন দেশে লকডাউন ঘোষণা হলো, আমি তো দিল্লিতে একটা কনফারেন্সে ছিলাম। ভাগ্যিস আমার ভাগ্যটা এতটাই ভালো যে ফ্লাইটের টিকিটটা আমি পেয়ে গেছিলাম, না হলে যে কি অসুবিধায় পড়তাম। আরে বলো না, আমিও তো একটা প্রজেক্টের কাছে ব্যাঙ্গালোর গিয়েছিলাম, তবে বিকেলের ফ্লাইটে কলকাতায় ব্যাক করেছিলাম, তাই আর কোনো প্রবলেমে ফেস করিনি। কি বলবো, তখন কি অবস্থা সারা বিশ্বে। ইতালি, মার্কিন যুক্তরাষ্ট্র যেন মৃত্যু মিছিল দেখছে, আর ভারতেও করোনার প্রভাব বিস্তার করতে শুরু করেছে। যারা বিদেশ থেকে এসেছেন তাদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এই রকম ভয়াবহ অবস্থা। বলতে বলতে ওয়েটার এসে ক্যাপুচিনো আর চিকেন স্যান্ডউইচ দিয়ে যায়। খেতে খেতে চলতে থাকে কথা। সত্যি যা বলেছ, বাজার দোকান সব বন্ধ, যানবাহনও বন্ধ, কি অবস্থা চারদিকে। তবে ওই সময় পুলিশ, স্বাস্থ্যকর্মী, জরুরি পরিষেবার সাথে যুক্ত যেসব ব্যক্তিরা ছিলেন, তারা কি নিরলস পরিশ্রম করেছেন। একদম। তবে কিছু ক্ষেত্রে বাজে ঘটনাও ঘটেছে, যেমন চিকিৎসককে মারধর,
কিছু শ্রমিকের অকাল মৃত্যু ইত্যাদি। হ্যাঁ, যা বলেছ আর কি, সেগুলো সত্যি খুব দুঃখের, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, তুমি লকডাউনে কি করতে সেটা তো বললেই না। সম্রাজ্ঞী জিজ্ঞাসা করে। সেরকম কিছু স্পেশাল না, জাস্ট ওই ওয়েব সিরিজ দেখা, কিছু সিনেমা দেখা, বই পড়া, আর ফাঁকা সময় তোমার সাথে গল্প করা, বা মাঝে মাঝে কিছু রান্নাবান্না করা। আর কাজের দিনগুলোতে বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম। আবার কি, তা ম্যাডাম তুমি কি করতে? আমারও সেম, তবে ইন্টারনেট থেকে বেশ কিছু নতুন পদ আমি রান্না করতে শিখেছি। তাই? তা কি কি রান্না করেছো? বেশিরভাগই চিকেন অবশ্য, তবে 2-4টে কন্টিনেন্টাল ডিশও শিখেছি। গ্রেট। তা শুধু মুখেই বলবে না একদিন খাওয়াবেও? সে খাওয়াতে পারি, কিন্তু তাহলে তো একদিন আমার বাড়িতে আসতে হবে। আরে আরে না না, জাস্ট ইয়ার্কি মারছিলাম। অপ্রস্তুত হয়ে বলে সম্রাট। একটু চুপ থেকে সম্রাজ্ঞী বলে, কিন্তু আমি সিরিয়াসলি বলছি, একদিন এসো না আমাদের বাড়িতে, বাবা মার সাথে আলাপ হবে আর আমার রান্নাও খাওয়া হবে। না মানে তোমার বাবা মা আমায় চেনেন না, আর আমিও ওনাদের ঠিক চিনি না। আরে চিনতে কতক্ষণ, আমি তো আছি, আমি পরিচয় করে দেবো। সম্রাট উত্তর না দিয়ে হেসে মাথা নাড়ে। ইতিমধ্যে ওদের খাওয়া হয়ে গিয়েছে। সম্রাজ্ঞী উঠে ওয়াশরুমে যায়। সম্রাট নিজের মনেই ভাবতে থাকে। প্রথম দেখাতেই ওর সম্রাজ্ঞীকে ভালো লেগে যায়। তারপর আস্তে আস্তে কথাবার্তা বলতে বলতে দুজনের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। কিন্তু শুধুই কি বন্ধুত্ব? না, সম্রাটের মনে সম্রাজ্ঞীর স্থান বন্ধুত্বের চেয়ে আরেকটু বেশি। এই নিয়ে কি কিছু বলা উচিত এখন? তার আগে জানতে হবে সম্রাজ্ঞী কি ভাবে ওকে নিয়ে। আর সম্রাজ্ঞী এখনো জানে না সম্রাটের ডিভোর্সের ব্যাপারটা। ওয়াশরুমে এসে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে সম্রাট। সম্রাটের সাথে আলাপের কিছুদিন পর সব সময় একটা অ্যাটিটিউড রেখে চলা সম্রাজ্ঞী বুঝতে পারে আদিত্য আর সম্রাট এক নয়। 3 বছরের প্রেমের পরে যখন বিয়ের প্রাথমিক কথাবার্তা চলছে, হঠাৎ আদিত্য বলেছিল বিয়ের পরে আর সম্রাজ্ঞীর চাকরি করার কোনো প্রয়োজন নেই, সে একাই সম্রাজ্ঞীকে খাওয়াতে পারে। তখন প্রথমে নিজের কানকেও বিশ্বাস করতে পারেনি সম্রাট। শহরের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ আদিত্য গাঙ্গুলির হৃদয়ে সম্রাজ্ঞীর স্থান এই। প্রথমে খানিক চুপ করে থেকে সম্রাজ্ঞী চিরদিনের মতো প্রেমের আদিত্যকে অস্তাচলে পাঠিয়েছে। তারপর প্রায় 2 বছর মেতেছিল নিজের কাজে। এবছর শুরুর দিকে কাজের সূত্রে আলাপ হয় সম্রাটের সাথে। সম্রাটের ব্যক্তিত্ব, কথাবার্তা আর ব্যবহারে সম্রাজ্ঞী মুগ্ধ হয়। আস্তে আস্তে পেশার জগতের বাইরের কথাবার্তা থেকে কখন দুজনের মধ্যে একটা বন্ধুত্ব হয় তা সম্রাজ্ঞী বুঝতেও পারে। দুজনের সম্বোধন আপনি থেকে তুমি হতে খুব বেশি সময় লাগে। আজ বাড়িতে আসার প্রসঙ্গ তুলে এক প্রকার নিজের মনেই কথাটা প্রায় বলেই দিয়েছে সম্রাট। সেটা কি সম্রাট বুঝেছে? তাছাড়া ওর কোথাও কারোর সাথে কোনো সম্পর্ক আছে কি না তাও তো জানে না। এসব ভাবতে ভাবতে সম্রাজ্ঞী ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। দূর থেকে দেখে সম্রাট নিজের মনে কি ভাবছে। ও কিছু না বলে কাউন্টারে গিয়ে ওদের খাবারের বিল পেমেন্ট করে দেয়। তারপর এসে দাঁড়ায় সম্রাটের সামনে। ওকে দেখে সম্রাটের ভাবনার ছেদ পড়ে। সম্রাজ্ঞী জিজ্ঞাসা করে, কি মিস্টার, কি এত ভাবছিলেন? না মানে সেরম কিছু না, এই 8 মাস বাদে তোমার সাথে প্রথম দেখা। পার্ক স্ট্রিট নিজের চেনা ছন্দে ফিরতে শুরু করেছে, কেমন যেন স্বপ্নের মতো মনে হচ্ছে। ও মানে আমি তোমার স্বপ্নেও আছি? হেসে বলে সম্রাট। আরে না মানে আমি ঠিক সেরমভাবে কিছু বলতে চাইনি। অপ্রস্তুত হয়ে বলে সম্রাট। উফ, তুমি এত কথায় কথায় সিরিয়াস হয়ে যাও কেন বলো তো? ইয়ার্কি ফাজলামি কিছুই বোঝো না নাকি? কপট রাগের সুরে বলে সম্রাট। এবার হেসে ওঠে সম্রাট, বলে, সরি। আচ্ছা
যা যাক এবার, আমি বিলটা দিয়ে আসি। আমি বিল পে করে দিয়েছি। বলে সম্রাট। সে কি, ছি ছি, তুমি কেন বিল পে করতে গেলে? অবাক হয়ে জিজ্ঞাসা করে সম্রাট। কেন? ও, মেয়েরা বুঝি বিল পে করলে ছেলেদের ইগো হার্ট হয়, তাই তো? মনে হয় একটা মেয়ের টাকায় খেলাম, নিজেকে খুব ছোট মনে হয়। কি, তাই তো? ঠিক বললাম তো? আরে না, আরে একদমই না, আমি তা বলতে চাইনি। আমি ওসব কে বিল দিল কে দিল না ওসব নিয়ে মাথায় আমি একদম ফালতু চাপ না। তুমি পে করেছো, বেশ করেছো, কিছু টাকাও আমার বেঁচে গেল। যাই হোক, চলো। হেসে বলে সম্রাট। আচ্ছা, এবার তাহলে ওঠা যাক নাকি? চলো। বলে দুজনে ক্যাফে থেকে বেরিয়ে পড়ে। রাস্তার পার হওয়ার সময় সম্রাট অজান্তেই সম্রাজ্ঞীর হাত স্পর্শ করে। সম্রাজ্ঞী বাধাও দেয় না, কিন্তু রাস্তা পেরিয়ে যাওয়ার পরেও ওর হাতে সম্রাজ্ঞীর হাত ধরা থাকে। সম্রাজ্ঞী কিছু না বলে চলতে থাকে। হঠাৎ সম্রাটের খেয়াল হয় ওর হাতে সম্রাজ্ঞীর হাত। অপ্রস্তুত হয়েও হাত ছেড়ে দেয়। আসলে বিয়ের পর বেড়াতে বেরিয়ে স্নিগ্ধার হাত ধরে ঘোড়াটা প্রায় অভ্যেস হয়ে গিয়েছে। হাঁটতে হাঁটতে ও আমতা আমতা করে। সম্রাজ্ঞীকে বলে, সরি, আমি বুঝতে পারিনি রাস্তা পেরিয়ে এসেছি যে। তা এরকম কজনের হাত ধরে রাস্তা পার করিয়ে দিয়েছেন আপনি? হেসে জিজ্ঞাসা করে সম্রাট। আজ না, আমি তোমায় একটা কথা বলবো, আমার অতীতের একটা কথা। কি কথা সম্রাট? আমি বিবাহিত, মানে মানে এখনও না, মানে আমি বিবাহিত ছিলাম, এখন আমি ডিভোর্সি। এই কথাটা তোমার বলা হয়নি এতদিন। আসলে ঘটনা। আমি জানতে চাই না সম্রাট, আর এতে লজ্জার কিচ্ছু নেই। আসলে ঘটনাটা। উফ, বললাম তো আমি জানতে চাই না। আর এত লজ্জা কেন পাচ্ছ? আমিও প্রায় তোমারই সমগোত্রীয় একজনকে খুব ভালোবেসেছিলাম। বিয়ের প্রাথমিক কথাবার্তাও চলছিল, কিন্তু হঠাৎ সে আমি চাকরি করতে বারণ করেছিল। আগে বুঝিনি, বুঝলে যে মানুষ না চিনে 3-4 বছর শুধু নষ্ট করেছি আমি, আর কিছু না। ছাড়ো, বাদ দাও। সম্রাটের মাথা নিচু। দাঁড়িয়ে পড়ে দুজনে। সম্রাট সম্রাজ্ঞীর দিকে তাকিয়ে বলে, আরে তুমি এসব কেন ভাবছো? তুমি নিজের ইচ্ছায় বাঁচবে। তুমি বা আমি চাকরি নিজের যোগ্যতায় পেয়েছি, কেন অন্যের কথায় বিনা কারণে চাকরি ছাড়তে হবে? যতদিন ইচ্ছে করবে চাকরি করার, ততদিন আমরা চাকরি করব। সম্রাজ্ঞীর দু চোখে জল। সে নিজের হাতে সম্রাটের হাত ধরে। পারবে, পারবে সারা জীবন আমার হাতটা ধরে থাকতে? তারপর সম্রাট আবেগ চাপতে না পেরে নিজের দুই বাহুতে জড়িয়ে ধরে সম্রাট। সম্রাটেরও চোখে জল। সে বলে, হাত কেন, তোমায় সারা জীবন আমার হৃদয়ে বন্দি করে রাখবে, ঠিক এইভাবে। দুজনের খানিকক্ষণ চুপ করে থাকে। হঠাৎ মনে হয় রাস্তার লোকে দেখছে। ওরা আবার হাঁটতে শুরু করে। সম্রাট বলে, বাইরে এই লকডাউনে একটা খুব ভালো জিনিস হলো। কি? অবাক হয়ে জিজ্ঞাসা করে সম্রাট। এই একা থাকা সম্রাট তার সম্রাজ্ঞীকে খুঁজে পেল। মানে লাভ ইন লকডাউন? একদম। সম্রাজ্ঞী লজ্জায় মুখ নামিয়ে নেয়। আরো শক্ত করে ধরে থাকে সম্রাটের হাত। দুজনে এগিয়ে চলে মেট্রো স্টেশনের দিকে। ওদের হৃদয়ের এই বন্ধনে সাক্ষী থাকে বহু জানা অজানা প্রেমের নীরব সাক্ষী কল্লোলিনী তিলোত্তমা কলকাতা। নমস্কার, আমি এশা। এতক্ষণ আপনারা শুনছিলেন প্রতনু চক্রবর্তীর লেখা লাভ ইন লকডাউন। গল্পটি কেমন লাগলো সেটি জানান আমাদেরকে কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর হ্যাঁ, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর নিচে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে একটা গল্পও না মিস হয়। সাথে থাকুন, শুনতে থাকুন। ধন্যবাদ।